সরকারের বেঁধে দেওয়া সময়সূচি প্রায় শেষ। কি হতে যাচ্ছে জুলাই সনদ, গণভোট, এইসব নাটক নিয়ে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিন পরে এসে বুঝেছে যে এসব সবই নাটক। আর এই নাটকের উদ্দেশ্য যে কেবল আওয়ামী লীগকে মাইনাস করা তা তো নয়, সেটিও মির্জা সাহেব মনে হয় বুঝেছেন, যা এতদিন ধরে আমরা বলে আসছি যে ইউনূস মহাজন আসলে ১/১১-তে যে -2 প্রকল্প শুরু করেছিলেন, এবার পুরোপুরি তিনি সেটা বাস্তবায়ন না করে ক্ষমতা ছাড়বেন না। প্রশ্ন হলো কতটা দেরি করে ফেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের বিশ্লেষণে আসলে বলতে চাই কি নাটক চলছে জুলাই সনদ আর গণভোট নিয়ে। চলুন আলোচনা শুরু করি। বিএনপি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো? দেশের বর্তমান রাজনীতিকে ইউনূস মহাজন এই পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছেন। তথাকথিত জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে এমনভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন যে কোনো মুহূর্তে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করতে পারে। আর এটাই যেন তার সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য সফল হলে ইউনূস নির্বাচন না দিয়ে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারবেন। যদিও মুখে মুখে সরকারের সকল প্রোপাগান্ডা মেশিন থেকে বলা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে, নির্বাচন হবেই, এইসব ভুয়া কথাবার্তা। প্রশ্ন হলো, নির্বাচন হওয়ার মতো পরিবেশ কি দেশে তৈরি হয়েছে? ইতিমধ্যে নভেম্বর মাসের অর্ধেক প্রায় পেরিয়ে গেল। কোনোভাবে কি মনে হয় যে নির্বাচন করার কোনো উদ্দেশ্য সরকারের আছে? উল্টো বিএনপি একটি রাজনৈতিক চাল চেলে দিয়ে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করে ফেলেছে এবং এর মাধ্যমে ইউনূস, জামায়াত, এনসিপি সকলে একটু চাপে পড়ে গেছে। কিন্তু তারা যেহেতু রাজনৈতিক কোনো শক্তি নয়, বৈধ কোনো সরকার নয়, সেহেতু এরকম রাজনৈতিক চাপে তাদের কোনো কিছু এসে যায় না। তারা তাদের মতো সরকার চালাচ্ছে এবং তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগকে দমানোর কাজটি করে যাচ্ছে। এদিকে বিএনপি নিজেও এখন মনে করছে যে সরকার নির্বাচন দিতে চাচ্ছে না বলেই জুলাই সনদ, গণভোট ইত্যাদি নিয়ে ইস্যু বানাচ্ছে। যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ইস্যু নেই, সবই নাকি নাটক। এদিকে শোনা যাচ্ছে যে বিএনপি যাতে জুলাই সনদ এবং গণভোট মেনে নেয় সেজন্য চাপ দেওয়া হচ্ছে। এই চাপকেই গোপন সমঝোতা হিসাবেও কেউ কেউ বলছেন। ক্ষমতার টোপ দেখানো হচ্ছে বিএনপিকে, সন্দেহ নেই। অনেক বিশ্লেষক বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন তখনই অনুষ্ঠান সম্ভব হবে যদি আসন ভাগাভাগি করে একটি নির্বাচন করা যায়। আগে থেকেই কে কত আসন পাবে, কে সরকার হবে, কে বিরোধী দল হবে, সেসব নিশ্চয়তা দেওয়া যায়। আর যদি সেটা হয়ও, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন করলে সেটি যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না, সেটিও বলা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন। তবে সকলেই কথা বলছেন যে নির্বাচনটি আসলে হবে না ফেব্রুয়ারিতে এবং সরকারও সেটা চাইছে না। তার এখন যে জায়গায় এসে রাজনীতি দাঁড়িয়েছে সেখানে জুলাই সনদ, গণভোট আসলে এক ধরনের বিভ্রান্তির নাটক, যে কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। দলগুলোর মধ্যে কেউ জানে না কে কোন অবস্থানে। সরকার বলছে আলোচনার দরজা খোলা, কিন্তু বাস্তবে কেউ টেবিলে তো বসছে না। বিএনপি বলছে তারা শুধু সরকারের সঙ্গে কথা বলবে। জামায়াত বলছে সরকারের দায়িত্ব আদেশ জারি করে গণভোট আয়োজন করা। আপনার মনে আছে কিনা জানি না, গত দুদিন আগে জামায়াতের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের সাথে যোগাযোগ করা হয়েছিল কথা বলার জন্য, কিন্তু কথা তো কেউ বলছে না। গণতন্ত্র মঞ্চ চাচ্ছে একটা মধ্যপথ, কিন্তু সাড়া পাচ্ছে না। সবাই কথা বলছে কিন্তু কেউ কারো কথা শুনছে না। এই বিশৃঙ্খল অবস্থা থেকে বোঝা যায় সরকার যেমন ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করছে, তেমনি কিছু রাজনৈতিক পক্ষ চায় না নির্বাচন হোক। কারণ নির্বাচনের মানে হলো তো জনগণের কাছে ক্ষমতা ফিরে যাওয়া, আর জনগণের সিদ্ধান্তের সামনে কোনো গোষ্ঠী বা মতবাদ তো টিকানো যাবে না। ফলে তারা আসলে নির্বাচনটি চায় না। এই সময়ে এসে ফরহাদ মাঝারের মতো কিছু জ্ঞান পাপীকে সরকার মাঠে নামিয়েছে। বোঝা যায় যে তারা ডিপ স্টেটের হয়ে কাজ করছে, যারা নিজেদেরকে চিন্তক দাবি করেন, দার্শনিক দাবি করেন, দার্শনিক বিপ্লব বলছেন তিনি এটিকে। বাস্তবে তারা একটা অরাজকতা তৈরি করতে চান।
এবং আবার সেই অ্যানার্কির ভেতর দিয়ে তারা মূল ক্ষমতাটি দখল করতে চান। ফরহাদ মাজার বলেছেন নির্বাচন হলে নাকি দেশের ক্ষমতা ভারতের হাতে চলে যাবে। এই বক্তব্য তো শুধু হাস্যকর নয়, বরং রাজনৈতিকভাবে খুব উদ্দেশ্য প্রণোদিত। প্রশ্ন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগই নেই, বিএনপি এবং নতুন দলগুলো অংশ নিচ্ছে, সেখানে কিভাবে দেশ ভারতের হাতে চলে যাবে? কারণ তারা তো মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দলদাস, বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারতের হাতে দেশ চলে যায়। কিন্তু এই নির্বাচনে তো আওয়ামী লীগ নাই, তাহলে কিভাবে ভারতের হাতে দেশ চলে যায় বলেন তো? মানে খোড়া যুক্তি না এইসব। মানে এই ভারতের কথা না বললে তাদের পেটের হজম হয় না। এই ভারতের কথা তাদেরকে বলতেই হবে, এমন যুক্তি তারা দিচ্ছে কেবল মানুষকে ভয় দেখানোর জন্য, যেন নির্বাচন না হয়। বাংলাদেশে একটা মহল আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা চায় স্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন, ছাত্র বা কিছু এই গুন্ডাদের হাতে ক্ষমতা, একটা নতুন বিপ্লবী কাঠামো নাকি তাদের দরকার। বাস্তবে যা গণতন্ত্র নয়, বরং ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রই এদের লক্ষ্য, বা এরা তাই। এই চিন্তা থেকেই ফরহাদ মাজার এখন সংবিধানকেও ঔপনিবেশিক বলছেন। জনগণ নিজেরাই নাকি রাষ্ট্র চালাবে বলে দাবি করছেন। এই সংবিধান জনগণ করেছে কিনা সেটা তো মুক্তিযুদ্ধ প্রমাণ করে দিয়েছে, কারণ এই সংবিধান তো মুক্তিযুদ্ধের অর্জন। মানে এটা কি আসলে, এটা কি চায় ওরা? এটা আদতে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলার ডাক। প্রতিনিধি ছাড়া রাষ্ট্র মানে বিশৃঙ্খলতা, যার সুযোগ নেবে অস্ত্রধারী সংগঠিত গোষ্ঠী, আমরা যাদেরকে বলি জঙ্গি। অদ্ভুত বিষয় হলো, যে ব্যবস্থা নিয়ে তিনি এত সমালোচনা করেন, সেই ব্যবস্থাতেই তার পরিবার রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তার স্ত্রী। এর মানে একটাই, এটা কোনো নীতিগত অবস্থান নয়, বরং রাজনৈতিক সুযোগ সন্ধান। যখনই নির্বাচনের সময় আসে, তখন এই মহল সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে, কারণ নির্বাচন মানেই তাদের কাছে অস্বস্তি। জুলাই সনদকে কেন্দ্র করে এখন মূলত তিনটি পক্ষ কাজ করছে। প্রথমত সরকার, যারা সময় বাড়াতে চাইছে। দ্বিতীয়ত বিএনপি এবং জামায়াত, যারা নির্বাচন চায় কিন্তু সরকারের ফাঁদে পড়তে চায় না। তৃতীয়ত কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিপ্লবী চিন্তাবিদ বলে নিজেদেরকে পরিচয় দেন, যারা পুরো নির্বাচনী ধারাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ও এনসিপির কথা বলতে ভুলে গেছি, এনসিপি মাঝখানে ছাগলের 4 নাম্বার বাচ্চা হিসেবে লাফাচ্ছে। যাই হোক, ওটা নিয়ে কথা বলতে চাই না, কারণ তারা এখন আর কোনো প্রাসঙ্গিক নয়। এই তিন পক্ষের সংঘাতে দেশের রাজনীতি এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে সংলাপ নেই, কেবল সন্দেহ এবং অভিযোগ আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার যদি সত্যি নির্বাচন চায়, তবে কমিশনের সুপারিশ অনুযায়ী দলগুলোর একমতের জায়গাটুকু বাস্তবায়ন করা উচিত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে দলগুলোর নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এমন এক চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয়েছে যা নিজেরাই মেনে নিতে পারছে না। ফলাফল কি? ফলাফল হচ্ছে একটা ভয়ঙ্কর রাজনৈতিক নাটক, যার পরিণতি কি আমরা কেউই জানি না। যারা এখন জুলাই সনদ বা গণভোটের নামে নতুন সংবিধান সংস্কারের আলোচনা তুলছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার, রাজনীতির মাঠে গোলমাল তৈরি করে নির্বাচনের সময়সীমা আরো পিছিয়ে দেওয়া। সরকার বলছে গণতন্ত্র রক্ষা করবে, কিন্তু তার বাস্তবে তারা বিরোধী দলগুলোকেই বা রাজনৈতিক দলগুলোকে চাপের মধ্যে রেখে নিজেদের অবস্থান শক্ত করছে। একই সময়ে এই ছদ্ম বিপ্লবী মহল গণতন্ত্রের পরিবর্তে কোনো জনগণের সরাসরি শাসন তত্ত্ব দাঁড় করিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এই পুরো পরিস্থিতি এখন এক ধরনের, ওই যে বললাম, রাজনৈতিক নাটক চলছে, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের সংলাপ মুখস্থ রেখেছে বটে, কিন্তু কেউ সত্যিকারের সমাধান চাইছে না, শুধু সময় কিনছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলেছেন যে জুলাই সনদ বা গণভোট এসব কিছু নয়। নির্বাচন ঠেকানোর জন্য অনেকগুলো পক্ষ এখন মাঠে নেমে গেছে, যার মধ্যে ফরহাদ মাজারের মতো চিহ্নিত রাজনৈতিক পাগলও আছেন। পাগল না হলে এমন কথা কোনো স্বাধীন সার্বভৌম দেশ সম্পর্কে কেউ বলতে পারে বলুন তো, যে নির্বাচন হলে নাকি দেশ ভারতের হাতে চলে যাবে? বিগত 54 বছর ধরে এরকম রাজনৈতিক পাগলরা বলে আসছে যে স্বাধীন বাংলাদেশ ভারতের হাতে চলে যাচ্ছে বা যাবে, কিন্তু বাংলাদেশ বাংলাদেশই আছে। তবে হ্যাঁ, দেশটাকে যে এখন পাকিস্তান বানানোর চক্রান্তে এসব পাগলরা সারা জীবন ব্যয় করে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আবারও সেই পাকিস্তান বানানোর খেলায় নেমেছে আলোচিত এসব পক্ষ পাগলরা, রাজনৈতিক পাগলরা, যে কারণে বাংলাদেশের সংবিধান বদলানোর আয়োজন নিয়ে তথাকথিত জুলাই সনদ, গণভোট ইত্যাদি অপরাজনীতির খেলা খেলে যাচ্ছে। খেলা চলছে, কিন্তু খেলার শেষটা আমরা এখনো জানি না। কিন্তু তবে বোঝা যাচ্ছে যে আজকে যেভাবে বাংলাদেশে উত্তেজনা তৈরি হয়েছে, বাংলাদেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি বিরাজ করেছে, এর অন্তে নিশ্চয়ই এই পক্ষটি, এই পাগলদের পরাজয় লেখা আছে। দেখে নেবেন, পরাজয়টা আসলে ঘনিয়ে আসছে। পিপিলিকার পাখা গজায়, মরিবার তরে মরণ ঘনিয়ে আসছে এদের। না হলে এত বার বাড়বে কেন এরা? ভালো থাকবেন সবাই।